সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আলম সওদাগর, বাম দিকে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সৈয়দ রিয়াদ হোসাইন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কাজের ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 15 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 18 বছরের কম বয়সেও ভোটার হয়েছে। 2010 বিএসএফ এর গুলিতে শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নিহত। 2012 টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার কাজ পাচ্ছে পছন্দের প্রতিষ্ঠান। 2013 পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সব অভিযোগ ঠিক আছে বিশ্ব ব্যাংক। 2014 আওয়ামী লীগ সরকার তাদের পুরনো পথে ফের যাত্রা শুরু করেছে। 2015 জোর করে বিয়ে দিয়ে চাঁদা আদায় ছাত্রলীগের। 2016 জনগণকে জিম্মি করে শেখ হাসিনা দেশ চালাচ্ছেন খালেদা জিয়া। 2017 ব্যাংক লুটের জবাবদিহি করতে হবে অর্থমন্ত্রীকে। 2018 মাদক বিরোধী অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। 2022 খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সিলেটে বিক্ষোভ। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি প্রফেসর মেজবাউল আজম সওদাগর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2009 সালের একটি সংবাদ, 18 বছরের কম বয়সেও ভোটার হয়েছে। 2009 সাল, তখন কিন্তু সবেমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় গ্রহণ করেছে এবং এর আগে কিন্তু একটি এমার্জেন্সি 111-এর সরকার ক্ষমতায় ছিল। তো 18 বছরের নিচেও ভোটার হয়েছে, তার মানে ওই নির্বাচনে এর চেয়ে কম বয়সীরা, 18 বছরের কম বয়সীরাও ভোট দিয়েছে। তার মানে কি ওই নির্বাচনটিও এরকম একটি নকশার নির্বাচন ছিল কিনা? আসলে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা যখন একটা রাষ্ট্রে যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই ফ্যাসিস্ট রিজিমের একটা কৌশল থাকে আর কি, স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি ফ্যাসিস্ট রিজিম কন্টিনিউ করছি, কিন্তু বাইরে যে আমার যে চেহারাটা, বাইরে যে আমার ফ্লেভারটা, এটা নিয়ে একটা তার একটা কৌশল, একটা প্রোপাগান্ডা থাকে, একটা লেজিটিমেসি দেওয়ার একটা চেষ্টা থাকে প্রত্যেকটা জিনিসকে, যে না আমি কোনো সব কিছু আমি রুল অফ ল মেনটেন করতেছি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি আছে, এটা দেখানোর জন্য একটা চেষ্টা থাকে আর কি। তো এখানে না, এই যে 18 বছরের নিচে যারা ভোটার হয়েছে তারা তো 111 সরকারের যারা ছিল তারাই এই কাজটি করেছে। তার মানে কি তাদের সাথে শেখ হাসিনার এক ধরনের টাই ছিল আগে থেকে? সেটাই আমি বলতে চাচ্ছি যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যে কায়েম হবে, এটা শুরু তো হচ্ছে 111 থেকে। আপনি সেটা যদি ব্যাখ্যা করেন তাহলে আপনি দেখবেন, আপনি 111-এর সূত্রটা আপনি খেয়াল করেন যে কোন প্রোপাগান্ডার ভিত্তিতে 111 হয়েছিল। 111-এর একটা বিখ্যাত প্রোপাগান্ডা, যেটা সবাই জানে, বিখ্যাত বলা যাবে না, কুখ্যাত, সেটা হচ্ছে যে বাংলাদেশকে ইউএন থেকে একটা চিঠি এসেছিল। সেই চিঠিটাতে বলা হয়েছিল যে যদি এখানে এই না হয় তাহলে বাংলাদেশের পিস মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হবে, এরকম একটা চিঠি এসেছিল। তথ্যটা তখন প্রকাশ করেছিলেন যে ইউএনডিপির যে বাংলাদেশে আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান, তিনি এই ধরনের একটা তথ্য কিন্তু তখন প্রকাশ করেছিলেন। তো এটার জন্য বাংলাদেশের সুশীল সমাজ থেকে, বিভিন্ন সংবাদপত্র থেকে অনেকেই ইউএনকে চিঠি লিখেছিল যে এই স্মারকে এত তারিখে একটা চিঠি এসেছিল, সেই চিঠিটা সত্যতা কতটুকু আমাদেরকে জানা, রাইট। কিন্তু সেটা ভেরিফিকেশনে তারা ফেরত ইমেইলে যেটা পাওয়া গেছে যে এই ধরনের কোনো চিঠি ইউএন থেকে কখনোই ইস্যু হয়নি। তাহলে ওই কাছে তৎকালীন 111-এর যারা ষড়যন্ত্রকারী, মানে কুশীলব যারা ছিলেন, তারাই এটার সাথে জড়িত এবং এই কৌশলে আর্মিকে তখন ভুল বুঝায়, জনগণকে ভুল বুঝায় ওইটা তৈরি করেছিল। সেই কুশীলবদের মেজবা ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে গবেষণা করেছেন বা এই বিষয়টি ঘেটেছেন, কাদের সম্পৃক্ততা পেয়েছেন? এটা প্রধানত আমি বলবো যে এখানে
তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন মঈন আহমেদ, যিনি এখনো পালিয়ে আছেন, এবং তার সাথে একটা বিশাল লিস্ট গ্যাং ছিলেন, তিনি এটার নেতৃত্বে ছিলেন মূলত। মানে এই চিঠি এবং এই চিঠি এবং এটার আরো ভিতরে যদি গভীরে যান, যেটা বাইরে আপনাকে সুস্পষ্টভাবে প্রমাণ দেখাতে পারবো না, বাট আপনি বিভিন্ন অ্যানালাইসিস করে এটা প্রমাণ করা যাবে যেটার সাথে আপনার প্রতিবেশী রাষ্ট্র এটার সাথে জড়িত ছিল। কারণ এই 1/11 হওয়ার পরে আপনি জানেন মঈনুদ্দিন আহমেদকে তো বসিয়েছিলেন এর আগের যে সরকার, 4 দলীয় জোট সরকারের সর্বশেষ সেনাপ্রধান ছিলেন তিনি, এবং অনেকটা সুপারসিড করেই তাকে কিন্তু বসানো হয়েছিল। তার মানে কি 12 জনকে সুপারসিড করা হয়েছিল। তার মানে কি এই যে ফ্যাসিবাদের বীজ 1/11 মানে 4 দলীয় জোট সরকারের সময় প্ল্যান করে ভিতরে ঢুকানো হয়েছিল? এইটা বলা যাবে না। আমি এটাকে বলবো যে বেগম খালেদা জিয়ার সাথে তিনি একটা খুব বড় ধরনের বিশ্বাসঘাতকতা করেছিলেন এই জায়গাটাতে। কারণ তিনি 1/11 তিনি সামনে আসার পরে, তিনি রাষ্ট্র ক্ষমতার মানে দৃশ্যপটে আসার পরে মূলত তিনি তার সময় থেকেই বাংলাদেশকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এখন কেউ হয়তো প্রশ্ন সেনাপ্রধান হয়ে তখনও 4 দলীয় আমরা জানি যে 11টি ঘোড়া উপহার দেওয়া হয়েছিল তাকে। সেই ঘোড়ার কথা আপনার মনে আছে, এবং ওই ঘোড়া কার্য থেকেই কিন্তু তখন থেকে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াটা শুরু। কেউ হয়তো প্রশ্ন তুলতে পারে যে এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, আপনারা সবাই প্রণব মুখার্জির দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা পড়েন, সেখানে বাংলাদেশ চ্যাপ্টারে একটা পাতায় সুস্পষ্ট ব্যাখ্যা তিনি স্পষ্টরূপে উল্লেখ করেছেন। এবং তিনি ওখানে বলেছেন যে তৎকালীন সেনাপ্রধান তিনি ভারতে গিয়ে, মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসবে তার চাকরি যেন ঠিক থাকে, নির্বাচনের আগেই সেখানে ভারতের সাথে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং তার চাকরি যেন ঠিক থাকে, শেখ হাসিনা যেন চাকরি না খায়, সেটার নিশ্চয়তা তিনি প্রণব মুখার্জির কাছে আনতে গিয়েছিলেন। কিন্তু মিসবাহ ভাই, এইখানে আমার আরেকটি প্রশ্ন জন্ম নিয়েছে। ওই সময় যেন সেনাপ্রধান ছাড়াও তো সেনাবাহিনীর আরো শীর্ষ কর্মকর্তারা ছিলেন, তারা কি বিষয়টি বুঝতে পারেননি, না তাদেরকে হিপনোটাইজ করা হয়েছিল? না, আমার মনে হয় না। কেউ জড়িত ছিলেন আমার ধারণা, এবং ম্যাক্সিমামই এটা বুঝতে পারেননি এই বিষয়টা। কারণ এটা উচ্চ পর্যায়ের সেনা। আপনি তো আমাদের এই বিপ্লবের যখন হচ্ছিল, জুলাই বিপ্লব, তখন বুঝতে পারছিলেন যে সেনাদের অবস্থাটা, যে সাধারণ সৈন্যদের সম্পর্কে আমরা এক ধরনের কথা শুনতাম ওই মুহূর্তে, আবার সিনিয়র যারা অফিসার আছে তাদের ডিসিশনের এক ধরনের কথা শোনা যায়। তো এটা একটা চেইন অফ কমান্ডের এমন একটা বাহিনী যে হাই লেভেলের ডিসিশনের ব্যাপারে লোয়ার লেভেলের তো নরমালি জানার কথা। এই যে মানে কম বয়সী ভোটার, এটা ভারতের প্রেসক্রিপশনেই হয়েছিল তখন। এই যে আমি লেজিটিমেসি কথাটা বলছিলাম প্রথম দিকে, অর্থাৎ ফ্যাসিস্ট রিজিমের একটা কৌশল হচ্ছে যে তিনি ফ্যাসিস্ট রিজিম কন্টিনিউ করছেন, কিন্তু এটাকে বহির্বিশ্বে জনগণের কাছে সবাইকে দেখাবেন যে আমরা একটা ভোটের মাধ্যমে, সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে আমরা এসেছি। তার লক্ষণগুলো কি কি? একটা হচ্ছে তার কৌশলগুলো কি কি? একটা হচ্ছে এই যে ভোটার তালিকাটাতে দুর্নীতি করা, এখানে নিজেদের পছন্দের লোকজনকে, কম বয়সের ছেলেপেলেদেরকে ভোটার তালিকায় নিয়ে ওই সময় কিন্তু আরেকটি মামলাও করেছিল যে 4 দলীয় জোট সরকার নাকি 1 কোটি ভুয়া ভোটার বানিয়েছে, সেরকম একটা মামলাও হয়েছিল। হ্যাঁ, সেই মামলার পরে আবার তারা সেই একই কাজ করলো। একই কাজ করেছিল তারা, মামলা করেছিল ওই ধোয়া তুলে জাস্ট ওই ভোটার তালিকাকে বিতর্কিত করার ষড়যন্ত্র, একটাকে লেজিটিমেট করার জন্য। আমি যে একটা নতুন ভোটার তালিকা করছি এবং এখানে যে কি ধরনের করাপশন হচ্ছে, এইটাকে লেজিটিমেসি দিতে গিয়া পেছনের একটা কথাকে বলা হয়েছিল। তো পেছনের কথাটা যদি সত্য হতো বা সত্য যদি হয়, তাহলে পরের কাজটা তো আমি স্বচ্ছতার সাথে করব, সেটা তো করা হয়নি, বরং তার চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এটা দ্বিগুণ করে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই ভোটারগুলো যাতে এমনভাবে একটা ভোট তারা আয়োজন করবে, এই ভোটারগুলো সুন্দরভাবে ভোট দিয়ে আবার তাদেরকে লেজিটিমেসি দিবে। মূলত এই ইন্টেনশন থেকে এটা করেছিল। শুধু এটা না, এরকম অনেক ধরনের ডুপ্লিকেসি আপনি পাবেন পুরো রিজিমটা। 2008 সালের নির্বাচনটিও এক ধরনের কনস্পিরেসি ছিল। আপনি বলবেন যে আপনাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে দুইটা শব্দ আমরা ব্যবহার করি, একটাকে বলে হার্ড পাওয়ার, আরেকটাকে বলে সফট পাওয়ার। তো 2008 সালের নির্বাচনকে এখানে যে দুর্নীতিটা হয়েছিল, এই দুর্নীতিটার পিছনে রাষ্ট্রের পুরো সফট পাওয়ারকে কাজে লাগানো হয়েছিল, এবং একটা প্রোপাগান্ডা এমনভাবে তৈরি করা হয়েছিল। আপনি জানেন যে ডেইলি স্টারের সম্পাদক তিনি কিভাবে পরে স্বীকার করেছিলেন যে ডিজিএফআই থেকে শিখিয়ে দেওয়া কতগুলো সংবাদ তিনি সত্যতা যাচাই না করে তিনি প্রকাশ করেছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেই সংবাদগুলো কি ছিল। এই সংবাদগুলোর মধ্য দিয়ে সারা দেশের মানুষকে
একটা সত্য মিথ্যা মিশ্রিত গোলকধাঁধার মধ্যে ব্যাপক ফেলে একটা দেওয়া গোলক ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এরকম শুধু একটা না, আরো অনেক ধরনের সফট পাওয়ার ব্যবহার করা হয়েছিল ওই নির্বাচনটাকে তার ম্যানিপুলেট মানে করার ওই জন্য। নির্বাচন নিয়ে তো এখন প্রশ্ন তোলাই যায়। তাহলে অবশ্যই আমরা প্রশ্ন তুলবো সেই নির্বাচন। আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু সৈয়দ রিয়াদ হোসাইনের কাছে একই বিষয়ে জানতে চাচ্ছি। জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যে কনস্পিরেসিটি করা হয়েছে, মেজবা ভাইয়ের কাছ থেকে শুনলাম, এটি তো বাংলাদেশের ভাবমূর্তি ও বহির্বিশ্বে তাহলে নষ্ট করা হয়েছিল। তো এই ধরনের কনস্পিরেসি মেজবা ভাই যে তথ্য দিলেন, এই তথ্য কি সাধারণ মানুষের কাছে পরিষ্কার হলো না কেন? কেউ বুঝতে পারলো না কেন? সেই সময়ের মানে ক্রোনোলজিক্যাল প্যাটার্নসগুলো দেখেন, 2011 আগে কিন্তু আমাদের দেশে একটা খুব নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কারেক্ট? এবং সেখানে দেখবেন যে রাস্তার ভিতরে বিএনপি জামাতের সাথে আওয়ামী লীগের ওপেন যে ক্ল্যাশটা হয়, এবং সেখানে লগি বৈঠক, আমরা শেখ হাসিনার অনেক কথা বলি, কিন্তু ওপেন একজন মানুষ যখন এক্সিকিউশনের অর্ডার দেয়, আমরা কি আজ পর্যন্ত এই বিচারটা করতে পেরেছি? এবং এই সর্বশেষ 24-এও কিন্তু তিনি তাই করেছেন। এবং লগি বৈঠে দিয়ে যে একজন জামাতের কর্মী বোধহয় ছিলেন, লাঠি দিয়ে যে তা মারার পরে তার যে মগজটা বের হয়ে গেল। হ্যাঁ, এই যে হত্যাকাণ্ড, এই যে নৈরাজ্য যে সৃষ্টি হয়, এই সৃষ্টির ভেতরে দিয়ে যখন দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলে যায়, বাংলাদেশের সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যর প্রধান ট্রেনিংটা কি হয় যে আমরা দেশটাকে রক্ষা করবো, রাইট? এবং সেটা করতে গিয়ে তারা স্থিতিশীলতা পছন্দ করে, কারণ এই ধরনের অস্থিতিশীলতা কিন্তু আমাদের দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারাতে পারে, রাইট? তো গ্রাউন্ডসগুলো তৈরি করতে হয়। একটু আগে আমরা যেটা বলছিলাম যে মঈন সাহেবের কথা, যেটা ওনার অ্যাপয়েন্টমেন্টের আগে কে না জানতো যে ওনার ভাই ভারতের সবচেয়ে বড় এজেন্ট বাংলাদেশে, টিপু সাহেব, ইফাদের মালিক, কে না জানতেন? ইফাদ হচ্ছে আপনার টাটার সাথে জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করে। ইফাদ করে হচ্ছে আপনার অশোক লেল্যান্ডের, অশোক লেল্যান্ড। সেই সময় ওনারা ক্ষমতায় আসলেন এবং উনি কিন্তু অতটুকু ইন্টারেস্টেড ছিলেন না। মূলত হয়েছিল যে অস্থিতির পরিস্থিতি যখন সৃষ্টি হয়, তখন এই যে মুভটা হয়, এটা গ্রিন ক্লিয়ারেন্সটা কিন্তু মার্কিন দূতাবাস প্রদান করেন, এবং সেখানে প্যাট্রিশিয়া বুটেনিস যিনি এসেছিলেন, মানে কোনটা 111-এর যে প্রধান যে জিনিসটা হয়, যেটা আমাদের 9 ডিভির যে কমান্ডার ছিলেন জন মাসুদ সাহেব, ক্লিয়ারেন্সটা কিন্তু প্যাট্রিশিয়া বুটেনিস ওনাদেরকে দেন, ইউনিট টু ইন্টারভিন। এবং তাদের তখন কিন্তু কোনো জেনারেল কিন্তু হঠাৎ করে এই কাজগুলো করতে পারে না, আর্মিতে কিন্তু এই জিনিসটা হয় না। মূলত কর্নেল এবং যারা গ্রাউন্ড ফোর্সে যারা থাকেন, তাদের মূলত যে মানসিকতাটা যেটা থাকে যে আমার দেশটাকে, এটা কি হচ্ছে আমাদের দেশে, দেশকে ভালোবেসে কিন্তু তারা চিন্তা করেছিলেন যে না, ঠিক আছে, আমাদের ইন্টারভেনশন নেওয়াটা উচিত। জেনারেল মঈন সাহেব কিন্তু বঙ্গভবনে যান নাই, গিয়েছিলেন জেনারেল মাসুদ এবং অন্যান্যরা। এবং এর পরে আমরা যে 2 বছর যেটা দেখি, আপনি জানেন যে যখন কোনো ক্রাইম হয়, কোনো মার্ডার হয়, এরপরে যারা কিনা ইনভেস্টিগেশন করে, তারা কিন্তু প্রথম জিনিস দেখার চেষ্টা করেন, আমরা ছোটোবেলা গোয়েন্দা গল্পে শুনেছি যে এর বেনিফিশিয়ারিটা সবচেয়ে বেশি কে। এদের যে 2008-এর ইলেকশনের পরে এরা কে কোথায় কীভাবে বেনিফিশিয়ারি হয়েছেন, এটা আমরা সবাই দেখেছি অর্থনৈতিকভাবে। আপনি যে মঈন সাহেব, তার এন্টায়ার পরিবারকে মার্কিন পাসপোর্ট দিয়ে দেওয়া হয়, তারা আমেরিকা চলে গেলেন। 2 বছর কি হয়েছে এটা আমরা সবাই জানি। এবং নীল নকশার এই যে নির্বাচনটাকে করা, এবং তাকে আমি আগেও অনুষ্ঠানে আপনাকে বলেছি যে কারা কারা এর পিছনে জড়িত ছিল, কোন জায়গায় তাদের মিটিং হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, তারা কোন বংশোদ্ভূত এবং কি কারণে এই করে এই কম্প্রোমাইজগুলো হলো। তার মানে 2008-এর নির্বাচন যদি এত বেশি বিতর্কিত হয়, সেটি নিয়ে আমরা এখন কথা বলছি না কেন? আমরা এর পরের 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন নিয়ে কথা আছে, এবং সেটি নিয়ে এক ধরনের আদালতেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু 8-এর নির্বাচন যদি এরকম কনস্পিরেসি হয়, সেটি নিয়ে আমরা কেন কথা বলছি না? এবং আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু এটি নিয়ে তেমন কোনো কথা বলছেন, কারণ 8 হয়েছে, 14 হয়েছে, 18 হয়েছে, 23 হয়েছে। হ্যাঁ, আপনি কোনটা দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে শেষ করবেন? আমার বাড়ির সামনে বেগম খালেদা জিয়া তার সর্বশেষ ভাষণটা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। শি ফট টিল দ্য এন্ড, হাঁটতে পারছেন না, এবং উনি চেষ্টা করেছিলেন। কিন্তু আমি বলবো যে তাদের কিছু ভুলের জন্য, শাসন ব্যবস্থা তাদের ভুলের জন্য
এবং বেশ কিছু ঘটনার জন্য, অস্ত্র মামলা এবং অন্যান্য বিষয়ের জন্য আমরা সবসময় আসলে ভারতের কাছে ভিক্টিমাইজড হয়ে পড়ে থাকি। তারপরে এই 8 নির্বাচন প্রথম ধাক্কা আমরা কি খেলাম, বিডিআরের ধাক্কাটা খেলাম। সেখান থেকেও কিন্তু আমাদের কোনো শিক্ষাটা হয়নি। কিন্তু এরপরে আমরা যে প্রথম যে কথাটা বলছিলাম, যে আপনি বলছিলেন যে এতগুলো ভোটার হলো, হ্যাঁ দেখেন এটা কিন্তু কোনো বিচার হলো না। কিন্তু আমরা কি করলাম, 18 বছর কম বয়সী ভোটারদেরকে দিয়ে একটা ব্লু প্রিন্টের ইলেকশন করে একটা ফ্যাসিস্ট সরকারকে এনে তারপরে উনি এরপরে যা যা করলেন এবং জাস্ট ওনার ফ্যাসিজমকে রিনিউ করে নেওয়া এবং একটা অল্প বয়সী মনকে। এবং ওই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা কেন এই বিষয়টি নোটিস করলেন না? বন্দুক যার হাতে তার হাতে ক্ষমতা। মিস্টার ভাই, আপনার কাছে কি মনে হয় ওই সময় নির্বাচন কমিশনাররাও কি বিষয়টি টের পাননি? দেখুন, নির্বাচন কমিশনই তো কাজটা করেছে উইথ দ্য হেল্প অফ দি আর্মি, কিন্তু ভোটার লিস্টিং এর যে কাজটা তারা করেছে, তাদের নিয়ে তো কেউ কথা বলছেন না। তো তাদের নিয়ে কথা বলেনি। আরো অনেক এইটার আপনি যদি খেয়াল করেন, আপনার গ্রামে গিয়ে খোঁজ নেবেন যে প্রত্যেকটা গ্রামে তখন ওই স্কুলগুলোতে বিদ্যুৎও ছিল না। তো ভোটার লিস্টে যখন করা হয় তখন সেটার স্কুলগুলোতে যে জেনারেটর সেট করা হয়েছিল, কম্পিউটার সেট করা হয়েছিল, যেখানে বিদ্যুৎ নাই। আপনি যদি গিয়ে খোঁজ নেন এলাকার মেম্বার, চেয়ারম্যান, দেখবেন যে সবার কাছে টাকা নেওয়া হয়েছিল। কেন? ওইটার খরচের জন্য। কেন? আপনাকে তো ইলেকশন কমিশন থেকে ওটার খরচ দিয়েছিল। যত কোটি টাকা চেয়েছে, আমি যতটুকু জানি মনে পড়ে, ইলেকশন কমিশন যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েছে টাকা গভর্নমেন্ট। তার মানে আমাদের এই ফ্যাসিজমের গোড়াপত্তন 8 থেকে শুরু, একেবারে 2007 সাল থেকে ব্লু প্রিন্টের মাধ্যমে এটা হয়েছিল। এবং একইভাবে এই নির্বাচন নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, কথা তো বলছি না। যেহেতু ফ্যাসিজমের শুরুটা ওই জায়গা থেকে, তাহলে আমাদের ওই জায়গায় হাত দেওয়া উচিত যে কিভাবে, এবং এই ষড়যন্ত্রটা উদ্ঘাটন করা উচিত। আপনি যদি 9 সাল পরের নির্বাচন থেকে চিন্তা করেন, আপনাকে হবে না। আপনাকে ওই নির্বাচন থেকে চিন্তা করতে হবে, মানে ভুলের গোড়া থেকে আপনাকে ধরতে হবে, তাহলে সঠিক ইতিহাস রচিত হবে। একটু ক্লারিফিকেশন দেব, আমি এখানে কিন্তু সেনাবাহিনী, আপামর সেনাবাহিনী সবাইকে কিন্তু আমি টোটালি সেনাবাহিনী তো জড়িত না, আমি কিছু অফিসার যারা কিনা কারণ যেভাবে বিএনপিকে ভিলিফিকেশন করে যে একটা গল্প সাজানো হয়েছিল, উই অল বিলিভড ইট যে বিএনপি আসলে বোধহয় খুব খারাপ, সে এটা করেছে ওটা করেছে। এখন এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধারকর্তা তো এরা না থাকলে তো আরেকটা দল। আমরা কিন্তু এখনো কিন্তু একই স্টোরিগুলা দেখছি, হ্যাঁ। এবং এই সেম প্রেক্ষাপট তৈরি করে যে বিএনপি হবে না, আওয়ামী লীগ হবে। তো সবাই, সেনাবাহিনী বলেন, সাধারণ মানুষ বলেন, ঠিক আছে আমরা গণতন্ত্র চাই, অনেক সুন্দর সুন্দর কথা, আধুনিক ডিজিটাল বাংলাদেশ, খুব আত্মীয় রহমান সাহেব সবাই কত সুন্দর সুন্দর কথা বললেন, আমাদেরকে স্বপ্ন দেখালো। আমরা স্বপ্ন দেখতে দেশটাকে খুব ভালোবাসি, তো আমরা স্বপ্নটাকেও খুব ভালোবাসি, আমাদের আবেগতাড়িত হয়ে যায় সবাই। হ্যাঁ, তারপরে জিনিসটা কি করেছে, দে মেড শিওর যে বিএনপি পায় না, এবং বিএনপি সিনিয়র লিডারশিপরা কেউ পাবে না। রামশ্যাম যদু মধু, যে মানে থার্ড লেভেলের যে বিএনপি নেতারা যেটা থাকবে, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি, যারা কিনা সত্যিকার বিএনপি স্ট্রং যে জনপ্রিয় ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদেরকে দিল না। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি জাস্ট শুধু অ্যাড করবো আর কি। আপনি সবসময় কিভাবে মিডিয়া ট্রায়ালটা করা হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি ওই সময় যে জঙ্গি দু একটা জায়গায় জঙ্গিপনা যে মানে সেটা খালেদা জিয়া কিভাবে সেটা দমন করেছিল, আপনি যে ওই সময় পুরো প্রকৃত তথ্যটা যে আপনি গবেষণা করে দেখেন কঠোরভাবে, কর্নেল গুলজার রাইট, এখনো বাংলা ভাইকে, তারপরে আপনার শায়েক আব্দুর রহমানকে, যে কয়েকজন বড় বড় জঙ্গি লিডার ছিল সবগুলোই খালেদা জিয়ার আমলে সব উদ্ঘাটন হয়েছে এবং সবগুলোই ধরা হয়েছে। অথচ এই খালেদা জিয়াকেই পুরো ওই সময় থেকে প্রচারণাটা শুরু হলো যে তিনি বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন। এটা মিডিয়া দিয়ে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো হলো। ইনফ্যাক্ট কিন্তু 24 সাল পর্যন্ত, এবং ওই বয়ানটা কোথা থেকে এসেছে? ওই বয়ানটা কিন্তু ভারত থেকে এসেছে। আপনি ভারতের যে কাশ্মীরে এখন যা হচ্ছে, দেখেন ভারতের বয়ানের সাথে আপনি পুরোপুরি একবারে 100 আপনি মিলে যাবে আপনার, যে কোন বয়ান নিয়ে ভারত বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। আমাদের এখানে জঙ্গি যে ন্যারেটিভটি ছড়ানো হয়, এটি কেন এখন একটা তো জঙ্গি বের হচ্ছে,
একটা একটা করে বের হচ্ছে জঙ্গি নাটক, প্রত্যেকটা যে সাজানো ছিল কয়েকটা তো বের হয়ে গেছে, বাকিগুলো বের হবে এবং সামনে। অনেক আইন আপনি শৃঙ্খলা দেখবেন। বাহিনীর সদস্যরাও কিন্তু এটাতে জড়িত আছে। স্বীকার করছেন এখন। হ্যাঁ। সৈয়দ রিয়াদ হুসাইন, আপনার কাছে আরেকটি বিষয়ে আরেকটি সংবাদের আলোচনা শুনতে চাই। 2012 সালে টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার কাজ পাচ্ছেন পছন্দের প্রতিষ্ঠান। দৈনিক যুগান্তরের 2012 সালের খবর ছিল এটি। টেন্ডার ছাড়া প্রকল্পের বরাদ্দের মাধ্যমে প্রকল্প বান্ধব সিন্ডিকেট কি আওয়ামী লীগের সরকারের গোপন অর্থনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করেছে কিনা, বা টেন্ডার ছাড়া কি আদৌ কাজ করা যায় সরকারি এরকম বড় বড় কোটি কোটি টাকার কাজ? এটি তারা করেছে কিভাবে? যায় এখানে কয়েকটা জিনিস হচ্ছে যে আপনাকে জিনিসটা বুঝতে হবে যে মানে হাউ ডাজ দিস সিস্টেম ওয়ার্ক, একটা ডিক্টেটরশিপ, অথরিটারিয়ান কিংবা টোটালিটারিয়ান গভর্নমেন্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক। এক ব্যক্তি কিন্তু এভাবে করতে পারে না, তার একটা স্ট্রাকচার লাগে। যেমন সে থাকবে, তার একটা গ্রুপ থাকবে, এবং এর নিচে কিন্তু আপনাকে যে ব্যুরোক্রেসি যেটা থাকে সেটাকে আপনার লাগবে। শেখ হাসিনার আমলে একটা মজার একটা প্রবাদ ছিল, তার কাছে কেউ কোনো খালি হাতে ফেরত আসতো না। কয়দিন আগেও একজন খুব সুন্দর ঠাট্টা করে বলছিলেন যে শেখ হাসিনা আর কিছু না বুঝে, বাংলাদেশে তার সমকক্ষ আর কেউ নাই, উনি সব মানুষের পালস বুঝতেন, সে যেই হোক, সেটা রাজনীতিবিদ হোক, তার পক্ষের হোক বিপক্ষের হোক, সবার পালস বুঝতেন, এবং এও বুঝতেন যে তাদের কি দরকার। তো যার দরকার সে তাকে শেখ হাসিনাকে গালাগালি করলেও সে এসে বলতো, দেখা তো করতে আসছে কোনো একটা কারণে, যে আমার এটা দরকার। তো সে বুঝেই উনি কিন্তু এই কাজগুলা করত। তো এইটা জেনে এখন এই জিনিসটা করবার জন্য আপনি যদি টেন্ডার করতে যান, টেন্ডার করতে গেলে তো আপনার অনেকগুলো ব্যক্তির সাথে এটা কন্টেস্ট করতে হবে, আপনার পছন্দনীয় ব্যক্তিকে আপনি দিতে পারবেন না। এখন টেন্ডার করেন, প্রজেক্ট তৈরি করেন, এইটা টেন্ডার প্রক্রিয়াটা এমন ভাবে আয়োজন করা হতো যে এই জায়গায় ফিটনেসে এটা এখনো হচ্ছে, আগেও হতো, কিন্তু ওটা করতে গিয়ে দেখা গেল যে তারা কন্ট্রোল করতে পারছিল না। আপনার যে প্রশ্নের যে উত্তরটা, যে টেন্ডার ছাড়া আমি আমার ব্যক্তিগত পছন্দের যেটা তৈরি করব, এখানে ওনার যে স্বার্থান্বেষী যে কিছু গ্রুপ আছেন, এটা তাদের চিন্তাধারার ফসল। আমরা তো কাজ পাচ্ছি না, আমরা এত কিছু আয়োজন করলাম, আয়োজন করবার, আর টেন্ডারগুলো করে, প্রজেক্টগুলো কেন করে? আসলে রাষ্ট্রীয় কোষাগার লুট করবার জন্য। আপনি প্রজেক্ট বানাবেন, আপনি তার কোষাগারে গিয়ে বলবেন না, বাংলাদেশের মানুষকে যদি বলেন যে ভাই আপনি আমাকে 1,500, 2,000, 3,500 কোটি টাকা, 5,000, 10,000 কোটি টাকা দেবেন, মানুষ তারা মানবে না। কিন্তু আপনাকে এটা কী করতে হবে? গল্পটা সাজাতে হবে। সাজিয়ে দিয়ে কীভাবে করবেন? একটা প্রজেক্ট তৈরি করবেন, সে প্রজেক্টে 200 টাকার বালিশ 5,000 টাকায় করবেন, করে টোরে এখান থেকে টাকা লুটটা করবেন, তাহলে আপনার পকেটে টাকা। জনগণ তো আর ভেতরের খবর জানে না। জনগণ বুঝবে, এখন থেকে আমরা বুঝবো, যখন আপনার বাজেটের 50% চলে যাবে এই দায় মেটাতে। তারা যে করছে, আজকে আপনি বাজেট সাজাতে, কিন্তু আমাদেরও তো এই আপনি যেটি বললেন একটা গুরুত্বপূর্ণ তথ্য বললেন, যে এখন বাজেটের 50% এই দায় মেটাতে যাবে, কিন্তু আমাদের যে আগামী যে বাজেট, মানে এই নতুন অর্থ বছরের যে বাজেট, সেই অর্থ বাজেটে তো আমাদের নানান ধরনের হিমশিম খেতে হচ্ছে বা হিমশিম খেতে হবে আমাদের। তো এই জায়গা থেকে যদি ওই ঘাটতি মেটাতে হয়, সেক্ষেত্রে আমরা তো আরেক ধরনের থ্রেটের মুখে পড়ে যাব, চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। সাহেব ভাই, আমি বাংলাদেশে অর্থনীতির সম্বন্ধে চ্যালেঞ্জ, আপনার কথার সাথে আমি একমত। এটা ম্যাক্রো ইকোনমিক পলিসিতে ব্যালেন্সের একটা বিষয় থাকে, কিন্তু আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশ ইজ ওয়ান্ডারফুলি ব্লেসড ইন সাম ওয়েজ। হ্যাঁ, আমাদের মানে বলতে পারেন যে আধ্যাত্মিকভাবে কিছু জিনিস হয় যেটা কিন্তু হয়ে যায়, এবং এটা কিন্তু আমি কথার ছলে কিন্তু বলছি না। আমাদের অর্থনীতির সবচেয়ে বড় একটা স্তম্ভ হচ্ছে আমাদের দেশে যে রেমিটেন্সটা আসে। কিন্তু রেমিটেন্স তো কখনো সূচক হতে পারে না, একমাত্র মাধ্যম হতে পারে না। কিন্তু এটা আমাদের ফরেন কারেন্সি যে জেনারেশনটা যেটা হয়, এটার একটা বেসিস তৈরি হয়, কারণ এটা রাষ্ট্রের তো মানে শিল্পায়ন হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আপনার প্রবৃদ্ধি বলেন বা অর্থনীতির সবচেয়ে বড় চাকাটি ঘোরায় শিল্প,
সেই শিল্পের উপরে তো ভর করতে হবে, কিন্তু আমাদের বাজেট যদি অন্যদিকে চলে যায় দায় মেটাতে, সেক্ষেত্রে আমাদের জন্য তো এক সেই ধরনের শিল্পটাও যে চাপ তৈরি হবে আপনি কিনা। বলছেন, সেই শিল্পটা যদি আমাদের ফরেন কারেন্সিটা না আসে, আমরা একটা ইম্পোর্ট নির্ভর দেশ। আপনি শিল্প কারখানার শুধুমাত্র বাংলাদেশে বলতে পারেন আমরা ইট বানাই, বালিটা তুলতে পারি, আমাদের পাথরটাও আসে না। আপনি যে লোহা বানাবেন, আপনার যে রড লাগবে, একটা কারখানার যে ভিত্তি প্রস্তরটাকে আপনি করবেন, আপনি তো বেড়া দিয়ে বানাতে পারবেন না। তো সেটা তো সম্পূর্ণ আপনার ডলারের উপর নির্ভর করে। সো এভরিথিং ইজ কোরিলেটেড উইথ ইচ আদার। আপনার এই যে বললাম যে আমাদের শ্রমজীবী যে মানুষ, মানে খেটে খাওয়া একটা জীবন্ত মানুষ, যারা বিদেশে থেকে সমস্ত সংসার ফেলে আমাদের দেশে যে টাকাটা পাঠাচ্ছে, এদের কাছে আমি কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞ, শিল্পপতি বলেন অন্যদের থেকে। কারণ তাদের এই ত্যাগের ফসলের জন্য আজকে বাংলাদেশ তার ভিত্তিপ্রস্তর উপরে দাঁড়িয়ে আছে। এটা তাদেরকে সেলুট করার মতো, আমরা তাদেরকে স্বীকৃতি দেই না। কিন্তু তারা যে আমাদেরকে ডলারটা দিচ্ছে, সেই ডলারটাকে আমরা কনভার্সন করে পেরিফেরাল অন্যান্য ম্যাক্রো ইকোনমিক যে আপনি যে জিনিসগুলো বললেন, সেটাকে সাপোর্ট হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু আমাদের ডেভেলপমেন্টগুলা এগোচ্ছে এবং আগাবেও। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, এখানে একটা ভয়ের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কিছু কিছু কাজ করেছে, যেরকম ব্যাংকিং বাংলাদেশের ডোমেস্টিক সেক্টর থেকে প্রচুর টাকা কিন্তু উত্তোলন করে নিয়েছে। হ্যাঁ, আমার আপনার টাকা কিন্তু ব্যাংকে নাই আসলে। তো সেই টাকাটাকে তারা এখন আমাদেরকে যেটা সামনে যে কাজগুলো করতে হবে, যেটা আপনি দেখবেন যে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট একটু মানে স্থির হয়ে যাবে। আমরা যে তুঙ্গের মতো দৌড়াচ্ছিলাম না, সেটা হবে না, সীমিত কিছু না। রিয়াদ ভাই, আমাদের তো মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে এইসব অন্যায়, দুর্নীতি, অনিয়ম এগুলোর থেকে বেরিয়ে একটা নতুন পথে আমরা এগোবার চেষ্টা করছি বা স্বপ্ন দেখছি। সেই পরিবর্তন কি আমরা আজ করতে পারছি? আমরা কি বদলেছি নৈতিকভাবে? গত 17 বছরে মানুষকে এমনভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে, আপনি যেখানে যান না কেন মানুষের ভিতরে যে মোরাল একটা ক্যারেক্টার থাকে, দেয়ার টু থিং, দ্যার ইজ মোরালিটি অ্যান্ড দ্যার ইজ এথিক্যাল। হ্যাঁ, এই মোরাল ক্যারেক্টারটা আমরা নষ্ট করে ফেলেছি। মানুষ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, দেশাত্মবোধ বোঝে না। তার কাছে বিদেশে দুবাই থাকবে, আমেরিকা থাকবে, পাসপোর্ট। দেখেন, সবাইকে গিয়ে বলবেন, আপনি জিজ্ঞেস করেন, অনেকে ডুয়েল পাসপোর্ট আছে এটা বলে, তাকে জিজ্ঞেস করে দেখেন, আপনার আমেরিকার ট্রাম্প বলেছে তুমি বাংলাদেশে পাসপোর্ট রাখবে না, দরকার নাই। আমরা দেশে স্বাধীনতার কথা বলি, দেশাত্মপ্রেমের কথা বলি, কিন্তু আমাদের মন পড়ে থাকে আমেরিকার পাসপোর্টের প্রতি, লন্ডনের পাসপোর্ট। মানে আমরা আসলে চারিত্রিকভাবে এখনো বদলাইনি। চারিত্রিকভাবে আমরা বদলাই। জি, মেজবাহুল আজম সওদাগর, আমাদের তো বদলাতে হবে। আসলে বদলানোর উপায় কি? এই জায়গা থেকে আমাদের এই বাংলাদেশকে আমাদের কিন্তু ঘুরে দাঁড় করাতেই হবে। আমাদের গণতন্ত্রও ফেরাতে হবে, আমাদের মধ্যে সাম্যও ফেরাতে হবে, এবং মানবিক মর্যাদাবোধও বাড়াতে হবে। সেটি আসলে কিভাবে করব? এই একেবারে খাদের মধ্যে পড়ে থেকেও তো থাকলেও হবে না। এখান থেকে ঘুরবো কিভাবে? এই যে বললেন যে বদলাতে হবে, এই বদলাতে হওয়ার অর্থই হচ্ছে আপনার রিফর্ম। আপনাকে রিফর্মে যেতে হবে, আপনি দেখলেন কয়েকদিন আগে যে সচিবালয়ে এনবিআরে এই কর্মকর্তারা আন্দোলন করতেছে, একটা কি জন্য, একটা চাকরি বিধিমালা, তাদের এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আমরা যেটা বুঝতেছি যে এখানে এইটা ইমপ্লিমেন্টেড হলে আপনার খুব দ্রুত একজন করাপশন যে করেছে খুব দ্রুত তাকে ধরা যাবে, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এখন যে ব্যবস্থাটা আছে এইটাতে অনেক কঠিন। এই ব্যবস্থায় বলা হয় যে চাকরি হওয়া যত সহজ, চাকরিটা চলে যাওয়া তার চেয়ে 100 গুণ কঠিন। বর্তমান বিধিতে এটা বলা হয়, কিন্তু যে নতুন বিধিটা ইম্পোজ করার জন্য চেষ্টা করা হচ্ছে বা করবে গভর্নমেন্ট, যদি করে বা যদি হয় তাহলে স্থগিত রেখেছে। জি, যদি হয় তাহলে সেটা হবে, ব্যাপারটা হবে উল্টা। আপনার চাকরিটা আপনার করাপশনের অভিযোগ প্রমাণ হলেও দ্রুত আপনার চাকরি যাবে। এখন এইটার বিরুদ্ধে সচিবালয়ে সবাই উঠে পড়ে লেগেছে, এটা কোনোভাবেই তাকে হতে দিবে না। এখন যখনই আপনি করাপশন কমব্যাট করতে যাবেন, তখন আপনাকে ব্যাপক মানে রিফর্মের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এবং এটা আপনি যে প্রশ্নটা করলেন যে কিভাবে তাহলে করব, এই জায়গাটাতে সবার ঐক্যমত লাগবে, সবাইকে এই জায়গায় একমত হতে হবে। কিন্তু আমরা তো আসলে মেজবাহ ভাই, রাজনৈতিক দলগুলো বা মানে গ্রেটার ইন্টারেস্টে আমরা ঐক্যমত হতে পারছি না, কেন জানি ছুটে যাচ্ছে। দেখেন, একটা বিষয় কিন্তু ঐক্যমত হয়ে গেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম না, একটা কথা শুনলাম যে প্রফেসর ইউনূসের পদত্যাগ তোলপাড় হয়ে গেল, পাল্টা বিবৃতি মনে হয় দেশ উল্টে যাচ্ছে, এরকম একটা অবস্থা। শেষ পর্যন্ত কিন্তু আবার সবাই
কথা বলে না না কেউ চায় না প্রফেসর ইউনূসের পদত্যাগ। অর্থাৎ আমরা বলি যে এখন এক প্রকার মানে ওই সময় এক প্রকার কথা উঠলো যে প্রফেসর ইউনূসকে থেকেই সমস্যার সমাধান সমস্যার সমাধান করতে হবে। মানে এখন ওনাকে থাকবার জন্য প্রেসার দেওয়া হচ্ছে। মানে ডাইভার্সিটি অফ অপিনিয়নের মধ্যেই একটা কিন্তু ঐক্যমত হলো, তৈরি হয়ে গেছে। তাহলে যেটা কথা সেটা হচ্ছে পলিটিক্সে কিন্তু এটা থাকবে, সমালোচনা থাকবে, বিপরীত মত থাকবে, কিন্তু এটা নিয়ে অরিড না হয়ে খুব বোল্ডলি আপনার ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ মেজবাহুল আলম সওদাগর, আপনাকে ধন্যবাদ সৈয়দ রিয়াদ হোসাইন। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন পরিচিত করেছে সারা বিশ্বে। জনগণ শাসকের শোষণ নয়, চায় জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্র তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।